সবেমাত্র বৈশাখ মাস, কিন্তু দিন দেখলে মনে হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস মনে হয়। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, রাত পোহালেই বৃষ্টি, আর ভালো লাগছে না। আর একটু পর দিচ্ছে রৌদ্র, তো খুব রৌদ্র নয়, কোনো দিন রৌদ্র দিচ্ছে, আবার কোনো দিন মেঘলা আকাশই থাকছে, বৃষ্টিই পড়ছে সারাদিন, আর ভালো লাগছে না। তো এই যে দেখো, সকালবেলা আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার পুজোটা সেরে নিয়েছি, তারপর আমি চলে গেছি রান্নাঘরে। আর এই যে দেখো, 4-5টা বৃষ্টিতে ভিজে কী অবস্থা হয়ে আছে। তো কি করা যাবে, বৃষ্টি হলেও তো কাজ করতেই হবে, রান্না করে খেতেই হবে, সংসারে কাজকর্ম করতেই হবে। তো সেজন্য বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে পুজো টুজো করে চলে এলাম আমি এই যে আমার রান্নাঘরে। এই যে দেখো, এসেই আমি ভেজে নিয়েছি এক থালা পাঁপড়। আর পাঁপড় আমার ছেলের ভীষণই পছন্দ, ও পাঁপড় খেতে খুবই ভালোবাসে। তো ওর জন্য প্রত্যেক দিন না হলেও একদিন পর পর আমি পাঁপড় ভাজি, তার কারণ যে যেটা ভালোবাসে। আমার ছেলে মাছ মাংসর থেকেও পাঁপড় আর ডিমটা ওর খুবই প্রিয়। করেছি হলো পাঁপড়, ডাল আর হলো কুমড়ো শাকের চচ্চড়ি। তো এই যে দেখো, আমার ডাল হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে। তো আমি ভিডিওটা অনেক পরে থেকে শুরু করেছি, প্রথমে আমি এগুলো সব রান্না সেরে নিয়েছি, তারপর আমি ভিডিওটা শুরু করেছি। তো এখন আমি কড়াইয়ে বসিয়ে দেবো হলো কুমড়ো শাক। তো বাইরে যেহেতু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তাই বাইরে আর গেলাম না, ঘরের ভিতরে আমি কুমড়ো শাকটা ধুয়ে নিলাম। এরপরে দেখো আমি বসিয়ে দিলাম। ভেজে রাখা পাঁপড়গুলো প্লাস্টিকে ভরিয়ে রাখছি, না হলে ড্যাম হয়ে যাবে। আসলে একটা ডাব্বা ছিল, ডাব্বাটা নোংরা হয়ে গেছে, তো সেজন্য প্লাস্টিকের মধ্যেই ভরে রাখছি। আর না হলে ড্যাম হলে একদমই ভালো লাগে না পাঁপড় খেতে, সেটা সবাই জানো। আর আমার ছেলের পাঁপড় ভীষণ সকালবেলা রান্না করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে সকালবেলার রান্নাটা যদি সকালবেলায় আমি কমপ্লিট না করতে পারি, মনে হয় অনেকটা চাপের, আমি মনে হয় কত বড় কাজটা করে রাখিনি। তো সেই জন্য আমি সকালবেলার রান্নাটা সকালেই সারি। আর কোনো দিন হয়তো যদি খুব লেট হয়ে যায় ঘুম থেকে, বা অন্য কোনো কিছু হয়ে থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে কি হয় বলে তো, একটা দুটো রান্না বাকি থেকে যায়। এই রান্নাটা হলেই মনে হলো আজকের মতো আমার সব কাজ শেষ। আজকের মতো নয়, মানে সকালের কাজ শেষ, তারপর শুরু হবে আমার দুপুরের কাজ বাজের পালা। রান্না হয়ে গেলে সবাইকে আমি খেতে দিয়ে দেবো, আর আমার বর খাবার দাবার নিয়ে চলে যাবে ডিউটিতে। আর আমার শ্বশুরমশাইকে দিয়ে যাবে হসপিটালে, ওখান থেকে চলে যাবে ও ডিউটিতে, আবার ডিউটি করে এসে আবার হসপিটালে ঢুকবে। ভীষণ চাপ পড়েছে এই কয়টা দিন। আর কি করা যাবে, বাড়িতে লোক নেই, বাড়িতে ওরা দুজনই, দুই ভাই। রান্নাবান্না শেষ হওয়ার পর ছেলে চলে এলেই স্কুল থেকে, তারপর শুরু হবে খাওয়া দাওয়ার পালা। যতক্ষণ ছেলে না আসে ততক্ষণ আমরা কেউই খাই না, তার কারণ ওকে ছেড়ে খেতে যেন কীরকম একটা লাগে। তো ও আসে 10:30টায়, তো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসি। আর এখনও ছেলের সময় হয়নি, এখন বাজে 10টা, তো ছেলে আসতে আরও আধ ঘন্টা বাকি আছে। এই সময় আমি রান্নাঘরটা, জানোই তো, রান্না করার পর অনেক কাজ থাকে রান্নাঘরে, যে পরিষ্কার করা, গ্যাস মোছা, অনেক কিছুই থাকে। তো সেগুলো আমি করে নিচ্ছি। ওগুলো করতে করতে আমার ছেলে চলে আসবে, তারপরে আমরা একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করব। আমার গোছানো প্রায় শেষ হয়ে গেছে, আর ছেলেও চলে এসছে। এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়বো। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেলেই মনে করো সকালবেলার কাজ
এ পর্যন্তই। তারপর শুরু হবে দুপুরবেলার পালা। একটু রেস্ট নিয়ে চলে এলাম নিজের ঘরে। আর এই যে দেখো আমার ঘরের কি দুরবস্থা হয়ে আছে, তো সেই জন্য ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব। প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু হয়তো সময়ের অভাবে সেরকম করে হয় না। তো আজকে একদম বিছানার চাদর, এটা 3-4 দিন হয়ে গেছে, তো এটা তুলে ফেলবো। তুলে ফেলে আমি নতুন করে আজকে অন্য চাদর বিছাবো। তো এই যে দেখো আমি শুরু করে দিলাম ঘরের কাজ। আর বিছানার তো দুরবস্থা হয়ে আছে, ঘরে ঢুকতে ঢুকতে বেলা 11টা তো বেজেই যায়, 11টা 11:30। তারপর চলে এলাম, ঘরের জানালাটুকু পর্যন্ত খোলা হয়নি আজকে। তো এই যে আমি ঘরের জানালা খুলে এখন কাজে লেগে পড়বো। আর প্রথমে শুরু করব আমি বিছানা থেকে। ঘরে ঢুকে যদি এরকম ঘর এলোমেলো দেখা যায়, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা করব দিশেই পাই না। আর দেখো বন্ধুরা, এই বালিশের কভারগুলো কিন্তু আমার হাতে বানানো। আর আমার ঘরের আমার বালিশের কভার আমি কখনোই কিনি না, সব কভারই আমি নিজে হাতে বানাই। আর এই যে দেখো ঘরে যে দেখো আমার মেশিন থাকে, মেশিন বলতে আমার বরের মেশিন। আর মেশিনের উপরে এই যে ব্যাগ সেলাই করতে দিয়ে গেছে, কাপড় সেলাই করতে দিয়ে গেছে। আসলে এক ঘরে তো ভীষণই অসুবিধা হয়ে যায়। বিছানা আছে এক সাইডে, তারপর ছেলেও বড় হচ্ছে। আর এই যে বিছানার চাদরটা করে পরিষ্কার করে আমি অন্য চাদর বিছিয়ে দিলাম। আর এখন বালিশের কভারগুলো আমি পাল্টাচ্ছি। আর এই যে দেখো সব বালিশের কভারগুলো পাল্টে এগুলো আমি তুলে রেখে দেবো। আর আমি আজকে এগুলো কাচবো না, এগুলো কেচে দেবো কালকে। তো না হলে খুব কাজের চাপ পড়ে যায়, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠবো, সকালবেলা উঠেই আমি এগুলো ধুয়ে পরিষ্কার করব। তারপর আবার আমি সকালবেলা কাজ শুরু করব। এভাবেই আমি প্রত্যেক দিন করি। একদিকে ভাবে বৃষ্টি হওয়া খারাপ, কিন্তু আরেকদিকে ভাবে বৃষ্টি হওয়া খুবই ভালো। না হলে যদি এই সময়টা বৃষ্টি না হতো তাহলে গরমে কি টেকা যেত? এতটাই গরম পড়ে আমাদের বেঙ্গলে, তা বলার ভাষা দিয়ে নেই। রান্নাঘরে রান্না করা যায় না, একটা ফ্যান চালিয়েও মনে হচ্ছে কি হাওয়াই লাগে না গায়ে, এতটাই গরম পড়ে। কিন্তু এবার সে গরমটা আমরা বুঝতে পারছি না। খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো, না ঠান্ডা না গরম, খুবই ভালো। আর তার সঙ্গে যদি বৃষ্টি না হতো, ধুলোই তো একদম ঘর শেষ, তো ঘরের কোনো অবস্থাই থাকে না। আর আমার এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটা, এটা তো একদম ধুলোয় প্রত্যেকটা দিন সাদা হয়ে থাকে, আর প্রত্যেক দিন আমাকে মুছতে হয়। তো এই যে আমি আজকেও এই ড্রেসিং টেবিলটা মুছবো। আর এই যে দেখো আমার ছেলে খেয়ে দিয়ে সব জল ঠল ওখানেই রেখে দেবে। ওর এটা বরাবরেরই অভ্যেস। ও বাচ্চা শুধু আমার বাচ্চা নয়, সব বাচ্চারই এই একই অভ্যেস। খাওয়া দাওয়া করবে আর যেখানে যেটা পাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। শুধু বাচ্চা নয়, বাচ্চার বাবারও তাই অভ্যাস। আর আমি একা কতই করব, সংসারের সব কাজ তো আমাকেই সামলাতে হয়, কিন্তু কোনো উপায় নেই। এই যে এখন আমি সব কিছু গোছগাছ করছি, একটু পর এসে দেখব, 15 মিনিট পর এসেই দেখব যে ঘর আবার সেই হয়ে আছে। তো আর পারি না, তো যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বেশিক্ষণ গুছিয়ে রাখতে পারি না। কেউ এসে বলবে যে হয়তো আমি মাস না হলেও 1-2 দিন থেকে যে আমি ঘরেই গোছাই না। তো আর কি করা যাবে, এই দুর্নাম নিয়ে আমাকে থাকতে হয়। তো এই যে দেখো ঘর গোছানো হয়ে গেছে, এখন আমি চলে এলাম আমার আলনাটার দিকে। আর আমার আলনাটা আবার কোনো সময়ই অগোছালো থাকে না, সব সময়ই গোছানোই থাকে। আলনায় আমি সেরকম জামা কাপড় রাখি না, আর যতটুকু রাখি ওর বাবারটাই রাখি, ওই উপরে রেখে দেয় ওরকম করে ভাঁজ করে, যাতে ও টেনে নিলেও অন্য কিছু জামা কাপড় না বের হয়, উপরেরটাই বের হয়। এই বুদ্ধিতে রাখার পর থেকে আমার আলনাটা বেশ গোছানোই থাকে। আর যদি আগের মতো করে রাখতাম সব এইভাবে ইসের মধ্যে ঢুকে তাহলেও টেনে টুনে একটার জায়গায় 2টো করে জামা কাপড় টেনে বের করে ফেলে দিত। আর এই দিকে দেখো আমি হিটারে শাশুড়ি মায়ের জন্য গরম জল বসিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তো সেটাই আমি এখন কলপারে দিতে যাচ্ছি, কলপার বলতে বাথরুমে দিতে যাচ্ছি। আর আমার ছেলেরটা তো গরম করেই রেখেছি, ও হালকা একটু গরম জলে স্নান করে, তবুও এই ওয়েদারের জন্য যদি খুব গরম হয় তখন আর করাই না। আর এই যে আমার মেশিনের দিকটা দেখো কি অবস্থা হয়ে আছে। আর যদি আমি ভিডিও করি, ভিডিও করা দেখলে আমার ছেলের খুব শখ, ও ক্যামেরায় আসবে, দেখবে আমি কি করছি সেটা দেখবে। তো আমারও খুব ভালো লাগে। আর বাচ্চা বলতে ওরকম, বাচ্চারা তো মায়েরই সঙ্গে থাকবে, তাই না? ও ঠাকুমার কাছেও থাকে, তবুও আমার সঙ্গেই ও বেশি থাকে। আমি ছাড়া ওর জগতে মনে হয় কেউই নেই। তো এই যে এখন আমি কাজ করছি, আর ও ওখানে মেশিনে গিয়েই বসবে। আর মেশিনের এই সাইডটা না একদম এটা এক্সট্রাভাবে লাগানো, সেজন্য ওটা খুলে পড়ে যায়। আর ওখানেই বসে, আর বসে 2 দিন ওখান থেকে খুলে পড়ে গেছে পাকার মধ্যে। তো এই যে আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন আমি ঝাড়ুটা দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরটার ফাইনাল লুকটা কীরকম হয়েছে। যাই হোক, যতটুকুই হোক, ভাঙাচোরা হোক বা ভালোই হোক, ঠিকঠাক যদি গুছিয়ে রাখা যায়,
ভাঙা ঘরও সুন্দর লাগে, কি বলো বন্ধুরা? তো আমার এই যে ঝাড়ু ঠাড়ু হয়ে গেল, আর ঝাড়ু দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বারান্দা, আমার ঘরের সামনেই বারান্দা। আর এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুক, এই যে দেখো ঘরটা আমার কেমন লাগছে। আর এই ক্যালেন্ডারগুলো দেখতে পাচ্ছ, অনেকেই ক্যালেন্ডার পছন্দ করে না, কিন্তু আমিও ক্যালেন্ডার পছন্দ করি না, কিন্তু আমার বরের ক্যালেন্ডার না হলে চলবে না। ফোন আছে তবুও ক্যালেন্ডার লাগবে, বলে কি ক্যালেন্ডার না হলে আমরা কিসের বাঙালি? আমাদের বাঙালিদের তো ক্যালেন্ডার ঘরে রাখতেই হবে, তো ওর ক্যালেন্ডার রাখতেই হবে। সেজন্য আমার প্রত্যেক বছরেরই একটা করে ক্যালেন্ডার আছে। আর পর্দাটা উঠিয়ে রেখেছিলাম, না উঠিয়ে রাখলে ঘরটা অন্ধকার হয়ে যায়। উঠিয়ে সব কিছু আমি গুছিয়ে নিলাম, তারপর এখন পর্দাটা আমি ফেলে দিলাম। আর দেখো তো বন্ধুরা আমার ঘরটা কীরকম লাগছে। আর এবার চলে এলাম আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ঘরে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বিছানা, আর এই সাইডেরটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিছানা। তো সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তো এই শ্বশুরমশাইয়ের বিছানাটা তো চাদরটা শুকিয়ে গেছে, সেটাই পেরে দিচ্ছি, পেরে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর এই যে দেখো গোছানো হয়ে গেছে, এখন কেমন লাগছে একটু জানাবে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিছানা, আর এই বিছানার উপরেই আমার ছেলের খেলার সংসার। এই যে খেলাধুলা করে সব কিছু বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এই যে এখন দেখো আমি, এটা হলো রাত 8টার ভিডিও। তো এই 8টার সময় আমি রেডি হয়ে গেছি, কোথায় যাব? পুজোতে। পাশের বাড়িতে পুজো আছে, সেই বাড়িতেই যাব। আর এই যে দেখো আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছি, আর ছেলে বলছে মা আমি তোমাদের একটু ভিডিও করে দেই, একটু ভিডিও করে দেই। সেজন্য আমার ছেলে একটু ভিডিও করে দিল, তারপর চলে এলাম সেই পুজো বাড়িতে। আর এই ঘরটা দেখো নতুন বানিয়েছে, তো এই ঘরটারই উদ্বোধনের আজকে পুজো ছিল। সকালবেলা ছিল গৃহপ্রবেশ আর সন্ধ্যাবেলা ছিল কীর্তন। তো এই যে নাম কীর্তন পাশে হচ্ছিল, আর ঘরের ভিতরে ওরা খাওয়া দাওয়ারের আয়োজন করেছে, মানে প্রসাদ বিতরণের আয়োজন করেছে। তো সবাই মিলে প্রসাদ নিতে বসে পড়েছি। এসে আগে আধ ঘন্টা কীর্তন শুনেছি, তারপরে প্রসাদের জন্য ভিতরে ঢুকে পড়লাম। তার কারণ রাতের বেলা আকাশটা ভীষণই খারাপ, তো যদি বৃষ্টি চলে আসে আর বাড়ি যাওয়া হবে না, তো সেই জন্য সবাই মিলে বসে পড়লাম প্রসাদ নিতে। আর প্রসাদে ছিল ফ্রাইড রাইস আর হলো সয়াবিন আলুর ডালনা। তো ভীষণই টেস্টি হয়েছিল সয়াবিন আলুর ডালনাটা, তার সঙ্গে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টান্ন, সব কিছুই করেছিল। প্রসাদটা ভীষণই ভালো হয়েছিল। আর ফ্রাইড রাইসের সঙ্গে ডালনাটাও খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, কার কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না, আমার ভালো লেগেছে। আর এই যে দেখো আমরা প্রসাদ নিতে বসে পড়েছি।
ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক স্বাগতম। আবারও চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।